বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুদের সামনে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। আশা করছি ভিডিওটায় যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো তোমাদের অন্তর ছুঁয়ে যাবে। কাকে নিয়ে ভিডিওটা করছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তারপরেও তাকে নিয়ে আমি পরে কথা বলছি। তার আগে আমি অন্য একটু কথা তোমাদের সামনে শেয়ার করতে চাইছি। দেখবে আমরা যারা মোটামুটি সুখী জীবনযাপন করছি তাদের অল্প কিছুতেই কিন্তু আমরা ভগবানকে দোষ দিই, তাদের অল্প কিছুতেই কিন্তু আমরা রেগে মেগে উঠি, কেন আমার সাথে এটা হচ্ছে বা কেন আমি এটা পেলাম না। ও অত সুন্দর বাড়িতে থাকে, 5 তলা বিল্ডিং এ থাকে, আমি কেন থাকতে পারলাম না। ও প্রতিদিন মাটন দিয়ে ভাত খাচ্ছে, আমার কেন একবারও সপ্তাহে চিকেন আসে না বাড়িতে। ও কি সুন্দর সুন্দর ড্রেস পরছে, কেন আমাকে সব সময় এক ড্রেস পরে থাকতে হয়। ও কি সুন্দর ভালো নামি দামি স্কুলে গাড়ি চড়ে যাচ্ছে, আমি কেন পায়ে হেঁটে যাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও প্রতিটা মানুষের মধ্যে কিন্তু দেখা দেয় যে ও এটা পাচ্ছে, আমি কেন এটা পাচ্ছি না। কিন্তু কোথাও না কোথাও আমরা ভুলে গেছি যে আমরা যে লাইফটা কাটাচ্ছি ফার বেটার, অন্যান্যদের লাইফের থেকে ফার বেটার। ভগবান আমাদের কপালে যেইটুখানি লিখে দিয়েছে সেটুকুনির জন্য কিন্তু ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ থাকবো। কারণ কি, এইটুখানি সুখও কিন্তু অনেক মানুষের কপালে জোটে না। আর যাই হোক নাই হোক, আমাদের মা বাবারা আমাদেরকে হয়তো নামি দামি স্কুলে পড়াতে পারেনি, নামি দামি গাড়ি করে স্কুল চড়াতে পারেনি, ভালো রেস্টুরেন্টে প্রত্যেকটা দিন খাওয়াতে নিয়ে যেতে পারেনি, সুন্দরভাবে যে একটা বিলাসবহুল জীবনযাত্রা সেটা হয়তো দিতে পারেনি। কিন্তু কোথাও না কোথাও আমাদের যে ভালোবাসা, তার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি সে পারবে সেইটুকুনি দিয়ে কিন্তু আমাদের সুন্দরভাবে মানুষ করেছে এবং বড় করেছে কিনা বন্ধুরা। এখানে আমার যে সমস্ত দিদিভাই বা দাদাভাই যারাই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমাদের প্রত্যেককেই করেছে। এবার প্রত্যেকের জীবনে প্রত্যেকের মতো করে তার বাবা মারা মানুষ করার চেষ্টা করে। কেউ আছে এখানকার মধ্যে অনেক আমার বন্ধু যারা সত্যিই মোটামুটি লাইফ একটা কাটায়, আবার অনেকেই আছে একদম নর্মাল ভাবে লাইফটাকে কিন্তু কাটিয়ে দেয়। কিন্তু তারাও তো সুখী আছে না, তারাও হ্যাপি আছে। কারণ কি জানো তো, তাদের বাবা মারা তাদের পাশে আছে। আমি আমার ঘটনাটাই তোমাদের সামনে একটু বলতে চাইছি। এই যে আমার মা নেই, আমার মা গত হয়ে গেছে, আজ হয়ে গেল প্রায় 5-6 বছর হতে চললো। তো সেখানে আমার বাবা কিন্তু মা বাবার দুটো দায়িত্বই কিন্তু পালন করে। কিন্তু কি জানো তো, আমি তোমাদেরকে বলছি তো, কিন্তু আমিও এক সময় এমন হয়ে যায় যখন স্বামীর সাথে হয়তো একটু টুকটাক রাগারাগি হলো বা পরিবার সংক্রান্ত কোনো একটু টুকটাক রাগারাগি হলো, তখন বাবার ওপর না রেগে মেগে অনেক কথা বলি, বা মায়ের ছবিটাকে নিয়ে এসে চিৎকার করে বলি যে তুমি কেন মারা গেলে, তুমি যদি এত তাড়াতাড়ি মারা না যেতে তাহলে হয়তো আজকের এই দিনটা আমাকে ফেস করতে হতো না। এরকম কিন্তু ছবি নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করি এবং চিৎকার করে বলি যে কেন তুমি চলে গেলে, তোমারই দোষ। এবং ভগবানকেও দোষ দিই যে তুমি আমার মাকে কেন নিলে, মাকে যদি তুমি না নিতে তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আর কারণ কি, বাপের বাড়ি এমন একটা জায়গা যেখানে মেয়েরা শ্বশুর বাড়িতে ধরো ছোটখাটো কিছু হলো দুদিনের জন্য যদি ঘুরেও আসে না, মনটা অনেকটা ফ্রি হয়ে যায়, তাই না? তো সেখানে বুঝতেই পারছো সেই অপশনটা আমার নেই। অবভিয়াসলি বাবা সবসময়ের জন্য বলে, কিন্তু আমার মনে হয় যেন যে বাবা তো নিজে একে সমস্ত কিছু রান্না বান্না করে খায়, আবার আমি গেলে আমাকে তো করতেই দেবে না, উল্টে আমার প্লাস আমার বাচ্চার প্লাস ওর বাবা, যার আমরা তিনজনই যখন যাই তখন পুরো দায়িত্বটা বাবাকে নিতে হয়। বাবার কষ্ট হয় সেইটা ভেবে না আমি আর খুব একটা যায় না। মা গত হওয়ার পর থেকে আমি বাবাকে বলি তুমি এখানে এসো, আমি তোমার রান্না বান্না করে খাওয়াবো। তো তখন মায়ের ছবি নিয়ে কাঁদি যে আমি বাপের বাড়িটাও যেতে পারছি না, আর এটা সম্পূর্ণ দোষ তোমার, তুমি কেন মারা গেলে। তারপর বলি ভগবানকে যে তুমি কেন আমার মাকে নিলে, তুমি যদি আমার মাকে না নিতে তাহলে আজকে এই পরিস্থিতি আমার জীবনে আসতো না। কারণ হয় প্রত্যেকটা সংসারই হয়, আমরা যখন ভিডিও করি হয়তো হাসি মুখে ভিডিও করি, কিন্তু তার আগে হয়তো আমাদের মধ্য দিয়ে একটা ঝড় বয়ে যায়, বয়ে গিয়েও কিন্তু নিজের চোখের জলকে মুছে সুন্দর করে একটু রেডি হয়ে তোমাদের সামনে কিন্তু একদম হাসি মুখে ভিডিও দিই, তাই না? এটা আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারদের জীবনে কিন্তু ঘটে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের যে ঘটনাটা তোমাদের সামনে শেয়ার করব, এখন কোথাও না কোথাও রিয়েলাইজ তো অবশ্যই করি পরবর্তী সময়ে যখন রাগ থেমে যায়। আজকে যেন আরো বেশি করে রিয়েলাইজ করছি যে মা চলে গেছে তো কি হয়েছে, বাবা তো মা বাবার দায়িত্ব পালন করছে। আমি অনেকটা লাকি যে আমার মা বাবার 2 দায়িত্ব পালন করছে। মা চলে গেছে সেটা মায়ের ভাগ্যে ছিল, সেটাকে আমি মেনে নিয়েছি, কিন্তু বাবা যে দায়িত্বটা পালন করছে সবার কপালে কিন্তু আবার সেটাও জোটে না, তাই না? সবার কপালে আবার সেটাও কিন্তু জোটে না। তো যাই হোক, কার কথা বলছি? মিতুর কথা বলছি। মিতুর আজকে আমি একটা ভিডিও দেখলাম, টাইটেলটা দেখেই না আমি চমকে গেছি যে মিতু বেঁচে থাকতে তার শ্রাদ্ধ তার বাবা করে দিয়েছে। আমি কি ব্যাপার হলো, কোনো নেগেটিভ কমেন্টস তাকে করা হয়েছে? আমি এইটাই ভেবেছি যে হয়তো তাকে কোনো নেগেটিভ কমেন্টস করা হয়েছে, সেইটা নিয়েও ভিডিওটা হয়তো করেছে।
তারপর যখন তার 19 মিনিটের ভিডিওটা আমি দেখলাম না, দেখে জাস্ট হয়ে গেলাম যে একটা বাবা তার মেয়ে সম্পর্কে এরকম একটা ডিসিশন নিতে পারলো কি করে, এইরকম ধরনের কাজ কি করে করতে পারলো। তখনই মনে হলো যে আমি নিজেকে পৃথিবীর সব থেকে লাকি মেয়ে বলে মনে করি, যে আমি আমার বাবার মেয়ে সন্তান, যেখানে আমার বাবা নিজে বাবা মার দুই দায়িত্ব পালন করছে। এবার তোমাদেরকে মিতু দিদিভাইয়ের ঘটনাটা একটু বলি। তো মিতু দিদিভাই, যেহেতু আমরা প্রত্যেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, মানে যে যেমন ভাবে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে, তারা কিন্তু সারাদিনের কাজ বাজের পর, আমিও দেখবে তোমাদেরকে কমেন্টস, ব্লগ ভিডিওর কমেন্টস একদিনের পর দুদিন দেখারই সময় পায় না। তোমার কন্ট্রোভার্সি ভিডিওর কমেন্টস রাত্রির 11টা 11:30 পর, কারণ সমস্ত ভিডিও কমপ্লিট করে তারপর সংসারের কাজকর্ম করে যখন হাতে ফোনটা নেই রাত্রে শোয়ার সময়, তখন কমেন্টসে রিপ্লাই দিই, এবং সেগুলো দিতে 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 1:30 2টো তো প্রতিদিন বেজেই যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে সেরকমটা কিন্তু মিতু দিদিভাইও করছিল, যে ফোনটা নিয়ে এসে দেখছিল। তখনই তার কাছে এরকম ইনস্টাগ্রাম যখন সে দেখছিল, এবং ইনস্টাগ্রাম দেখতে দেখতে তার কাছে একটা কমেন্টস আসে একটা দিদিভাইয়ের, যে দিদিভাই আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে, তুমি কি আমার সাথে 5 মিনিট কথা বলতে পারবে। তো অনেকে এমন আছে যে সবাই যে 5 মিনিট কথা আছে বললেই সবাই যে সবসময় কথা বলে তেমনটা নয়। তো তার কথা বলার মধ্যে মিতু দিদিভাইয়ের হয়তো কিছু মনে হয়েছিল যে হ্যাঁ সত্যিই হয়তো সেই দিদিভাইটা কোনো দরকারি কথাই আমার সাথে বলতে পারে। তো সে তখন বলে যে আমিও তো ফ্রি আছি, তাহলে চলো, ঠিক আছে তুমি কি বলতে চাও বলো। তো তখন তার সাথে কথোপকথন হয়। তখন সেই দিদিভাইটা তাকে বলে যে তোমার যে মানে আরেকজন আছে, আমি এখানে কারোর নাম নিতে চাইছি না, বুঝতেই পারছো, সে যে মানে যে ছিল মিতুর যখন প্রেগনেন্সি চলাকালীন বা ছোট্ট বেবিটা হয় তখন যে ছিল তার কথা বলছি, তা মানে তার সাথে কথাবার্তা হয়েছে, অনেক কিছু কথা, যে কি এমন তোমাদের মধ্যে হয়েছে যে ছোট্ট বাচ্চাটা হয়েছে তারপরেও তার বাপের বাড়ি থেকে মানে বাচ্চাটার মামার বাড়ি থেকে সেইভাবে কোনো যাতায়াত নেই, কোনো মিল নেই, কেন এরকম হয়েছে, কি এমন ঘটেছিল যার জন্য তোমাদের মধ্যে এত দ্বন্দ্ব, মানে এত অশান্তি, কি এমন হয়েছিল। তখন সেই তরফ থেকে একটা উত্তর আসে, মানে সেই মানুষটির তরফ থেকে, যে কেউ যদি সম্পত্তির ভাগ চায়, কেউ যদি টাকার লোভ করে, তাহলে তার সাথে কিভাবে সম্পর্ক রাখা যায়। প্রথম কথা আমি এখানে বলতে চাই যে একটা মেয়ে হয়ে বাবার সম্পত্তির অধিকার পাবে, কেন পাবে না, এটা নিয়ে তো আমরা ভিডিও করবই করব। আর এই যে বিষয়টা মিতু বলে এখনো পর্যন্ত চুপ আছে, ছেড়ে দিয়েছে, এই যে কথাগুলো বা সম্পত্তির ভাগ মিতুকে না দিয়ে, মিতুকে সাইন না করে, যেহেতু মিতুর মা গত হয়ে গেছে, মিতুকে দিয়ে সাইন না করে কিন্তু ওই বাড়ির কোনো জিনিস কিন্তু কিছু কেউ বিক্রি করতে পারবে না, বা কারোর নামেও করতে পারবে না। হ্যাঁ, এখন যদি 2 নাম্বারই করে কেউ কিছু করে সেটা আলাদা বিষয়, সেখানে কিন্তু মিতু কেস করতে পারে। কারণ আমি যেহেতু মেয়ে, সেখানে আমি এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানি না। আমি আমার বাপের বাড়ির কথা বলছি না, কারণ আমার বাপের বাড়িতে তো আমরা 2 বোন, বাবার সমস্ত কিছু আমাদের দুজনকার অধিকার, কিন্তু সেখানেও কিন্তু এই বিষয়গুলো আমরা জানি। তো সেখানে ও কেন পাবে না, লোভ জিনিসটা যে বলছে, লোভ তো আসার কোনো প্রশ্নই ওঠে না। আমার ওটা বাপের বাড়ি, আমার মায়ের, ওটা আমি মায়ের সন্তান, ওটা আমার মায়ের হাজবেন্ড, সেখান থেকে আমার একটা অধিকার আছে, এটা তো অধিকার, এটা তো একটা আমাদের মানে অধিকার, নৈতিক অধিকার। সেখানে আমাদের লোভ কোথা থেকে প্রশ্নটা উঠছে, যে কথাটা বলেছে তার অতিরিক্ত লোভ আছে, যেই কারণে সে এই কথাটাকে বলেছে। এবং তার মতো মেয়ে যে কতটা নোংরা ও ছোট লোক মেন্টালিটি, তার এই কমেন্টসের রিপ্লাই দেখি বোঝা যাচ্ছে যে লোভ তো তোর আছে, বুঝলি, লোভ তোর আছে, এবং অতি লোভ ভালো না, বুঝলি তো, অতি লোভ ভালো না। পতনের মূল হচ্ছে অহংকারের, মানে অহংকার হচ্ছে পতনের মূল, আর সেটা হচ্ছে ওই মেয়েটির মধ্যে জন্মে গেছে, তোমরা প্রত্যেকেই চেনো, নামটা এখানে আমি নিচ্ছি না। তারপর যথারীতি আরো একটা কমেন্টস করা হয় যে ওর তো মা নেই, মানে মিথুর কথা বলেছে ওই দিদিভাইটা, যে ওর তো মা নেই, তো ওর এখন সবে একটা সন্তান হয়েছে। তো তোমরা যা হয়ে গেছে অতীতের সমস্ত ঘটনা ভুলে গিয়ে আবারও তো এক হয়ে যেতে পারো, বা ও অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করে, এরকম কথা বলেছে সেই দিদিভাইটা। তখন সে সেই দিক থেকে অ্যান্সার দিয়েছে যে কেন, ওর মা যখন গত হয়েছিল তখন তো 20,000 টাকা ওর দাদুকে বাবা দিয়েছিল, মানে মিতুর বাবা মিতুর দাদুকে, মিতুর মা যখন মারা যায়, মানে মিতু দিদিভাইয়ের মা যখন মারা যায়, তখন এই মিতু দিদিভাইকে মানুষ করার জন্য 20,000 টাকা, এবং সেই 20,000 টাকা যদি তার দাদু যদি নাকি রেখে দিত আজকে অনেক টাকা হতো। হ্যাঁ, মানে ওই কি বলবো, কারোর পার হয়ে যেত, মানে গুণে শেষ করে যেত না, 2-3টে ঘর ভর্তি হয়ে যেত না, মানে নিজে যে কতটা, মানে আর কিছু বলার নেই তাকে নিয়ে। আচ্ছা, 20,000 টাকায় কি হয়, আমি মানছি এখনকার যুগে একটা বাচ্চাকে ডক্টর দেখাতে গেলে 500 টাকা ফিস, কিন্তু তখনকার যুগে একটা ডক্টর দেখাতে গেলে হয়তো 100 টাকা ফিস।
কিন্তু এখনকার দিনে 500 টাকার যে ডিমান্ড, তখনকার দিনে কিন্তু ওই 100 টাকার ডিমান্ডটা কিন্তু সেম। তখনকার দিনে 100 টাকার ডিমান্ডটা যেটা ছিল সেটা কিন্তু ঠিক এই আজকের দিনের 500 টাকার মতনই। আজকের দিনের 500 টাকার মতনই, কারণ আজকে আমরা যেই ধরো একটা ডক্টরের কাছে গেলে ইজিলি 5000 টাকা বেরিয়ে যাবে, ইজিলি একটা ভিজিটই নেবে 700-800 টাকা, আর তোমার ওষুধ দিয়ে দেবে 2-3 হাজার টাকা, মানে 5000 টাকা। তখনকার দিনেও কিন্তু ঠিক এইরকমই, কিন্তু এই 500 টাকাটা এখনকার দিনে যতটা মানে অনেক টাকা বলে মনে হচ্ছে, তখনকার দিনে কিন্তু 100 টাকাটা অনেক টাকা বলে মনে হতো। তার মানে একটা ডক্টরের কাছে একটা বাচ্চাকে নিয়ে গেলে একবার সেখানেই অনেক টাকা বেরিয়ে যেত। সেখানে মিতু দিদিভাই 19 বছর তার মামার বাড়িতে মানুষ, তারপর যথারীতি বিয়ে। তাহলে 19 বছরের একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কি শুধুমাত্র 20,000 টাকায় এনাফ? এছাড়া কি একটা বাবার কোনো কর্তব্য, কোনো দায়িত্ব আর কিছু থাকে না? থাকে না কি বন্ধুরা? সে যে তার আরো যে সন্তানদের মানুষ করেছে, তার যে দ্বিতীয় ওয়াইফ তার যে সন্তানদের মানুষ করেছে, তাদের জন্য কি ঠিক এই 20,000 টাকায় বরাদ্দ করে রেখেছিল? যে 20,000 টাকায় কিন্তু বরাদ্দ, যেহেতু আমার বড় মেয়ের বেলায় 20,000 টাকা দিচ্ছি, এদের জন্য কিন্তু আমি 20,000 টাকায় বরাদ্দ করে রাখলাম, তার বেশি আমি কিন্তু দিতে পারবো না। যদি সত্যি বাবা হয়ে থাকতো না, এই প্রশ্নটা কখনো কারোর মনে আসতেই দিত না। কারণ সৎ মা, সৎ বোন যে যাই করুক না, বাবা তো জানে এটা আমার নিজের সন্তান, আমি আমার দায়িত্ব কর্তব্য সমানভাবে পালন করব, সমানভাবে পালন করব। তাহলে সেখানে এই প্রশ্নটা আর একজন সেই বাড়িরই ফ্যামিলি মেম্বার কি করে এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিয়ে দিতে পারলো যে 20,000 টাকা নাকি তার মা যখন গত হয়েছিল তখন দাদুর হাতে দিয়েছিল। ভাবো একবার কতটা নিম্ন রুচিকর এদের চিন্তা ভাবনা। এবং মিতু দিদিভাই বলল যে সে যে ছোট থেকে মানুষ হয়েছে, তার স্কুল, তার পড়াশোনা, তার ড্রেস পোশাক, তার খাওয়া দাওয়া, এবং তার একটা রোগ হয়েছিল ফোলা, মানে মোটা রোগ, যেটাতে অনেক অনেক টাকা খরচা করতে হতো। অনেক অনেক দূরে দূরে কোচবিহার, তারও অনেক মাথাভাঙা কি সমস্ত জায়গার নাম বলছিল, সেখানে গিয়ে অনেক বড় বড় ডক্টরকে কিন্তু দেখাতে হয়েছিল। এমনকি তার যে ছোট মামা টিউশন পড়িয়ে প্রতি মাসে তার পেছনে 5 থেকে 6,000 টাকা এই রোগটার পেছনে খরচা করতো। তাহলে ভাবো আজকে যদি মামার বাড়িতে তার কদরটা এইরকম না থাকতো, তাহলে সেই মামরা মেয়েটার অবস্থা ঠিক কি হতো? কি হতো তোমরা একবার ভেবে দেখো। সেইখানে এই তরফের কোন একজন ফ্যামিলি মেম্বার বলছে যে 20,000 টাকা যদি জমিয়ে রাখা হতো তাহলে আজকে সেই টাকাটা অনেক টাকা হতো। তা যে এই কথাটা বলেছে তার সন্তানের জন্য যেন 20,000 টাকায় জমিয়ে নেয়, এবং তারপর আর কোনো কিছু যেন সেই বাচ্চাটার জন্য খরচ না করে। আচ্ছা, তখনকার 20,000 টাকা, তাহলে এখনকার ধরি 40,000 টাকা, মানে এখনকার একটা বাচ্চার জন্য যদি আমি 40,000 টাকা একবার জমিয়ে নিতে পারি, ব্যাস সেই বাচ্চাকে কেয়ার দেখে, মানে 40,000 টাকা সেই বাচ্চাটার নামে আমি ফিক্সড করে দিয়েছি, মানে বিশাল কিছু একটা ব্যাপার করে দিয়েছে। মানে বুঝতে পারছো কতটা নোংরা মেন্টালিটির মানুষ হলে এরা এই ধরনের কথাবার্তা বলতে পারে, এবং সেটা আবার কি সোশ্যাল মিডিয়ায় এসে কোনো একটা সোশ্যাল মিডিয়ারই মানুষের সাথে আলাপ আলোচনা করছে। মিতু দিভাই বলল যে আমাকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সেইগুলোতে আমি কিন্তু কোনো কিছু মাইন্ড করতাম না, কারণ আমি জানি যে আমি ওদের কাছে খারাপ, এবং আমি কোনোদিনও আমি ওদের ভালোবাসা পাওয়ার আশা করি না, কারণ ওরা কি সেটা তো মিতু দিভাই খুব ভালো করেই জানে। কিন্তু যখন একটা মৃত মানুষকে নিয়ে বারংবার টানা হয় যে মৃত মানুষটি খারাপ, মৃত মানুষটি এই, মৃত মানুষটি ওই, কারণ কি আরো একটা কথা বলা হয়েছিল যে মানে এই মিতু দিদিভাইয়ের মা মারা যাওয়ার পেছনে নাকি সব থেকে কারণ ছিল কি, মিতু দিদিভাইয়ের মা সমস্ত কিছু জিনিস চুরি করে নিয়ে নাকি তার বাবার বাড়িতে পাঠাতো। যে কথাটা বলছে সেও কি কিচ্ছু তার বাবার বাড়িতে দেয় না? যেমন মিতু দিদিভাই বললো তাদেরই জমিতে কুমড়ো হোক, লাউ হোক, যাই সবজি হোক, সে তার কিন্তু মামার বাড়িতে পাঠায়। আমাদেরও তো তাই, কোনো কিছু আমাদের তো যেহেতু চাষাবাদ ওই সমস্ত কিছু নেই, পাঠাতে পারি না। কিন্তু এই যে আমাদের এখানকার মানে অনেক জিনিস আছে যেগুলো আমাদের ওদিকের তুলনায় এদিকে জিনিসগুলো ভালো হয়, সেগুলো কিন্তু ওখানে কি পাওয়া যায় না? তবু বলি ওখান থেকে তোমায় নিতে হয় না, এই জিনিসটা এখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়। আবার অনেক সময় আমার বাবার বাড়ির ওখানে অনেক জিনিস কমে পাওয়া যায়, মাছ টাছ অনেক কমে পাওয়া। আমার বাবা যখনই আসে তোমরা দেখবে মাছ টাছ মিষ্টি চিষ্টি খুব সুন্দর ভাবে ওখান থেকে আনে, যেহেতু মানে আমরা ঘোষ, তো ওখানে মিষ্টির কোয়ালিটিটা আমাদের ওখানে খুব ভালো হয়, নিজেদের বাড়িতে তৈরি করা হয়, তো সেই জন্য মিষ্টি অনেক রকমের আনে। কিন্তু এখানেও আবার অতটা কিন্তু হয় না। তো এই যে দেওয়া থাওয়ার বিষয়কে কেন্দ্র করে কোনো মা যদি তার নিজের স্বামীর উপার্জনের টাকায় কিছু জিনিস কিনেই হোক আর জমিরই হোক, সেটা যদি তার বাবার বাড়িতে পাঠায়, তাতে ভুল কি করেছে? সেটাকে চুরি করা বলে? তাহলে তো প্রত্যেকটা মেয়েরা চুরি করে। কোনো সময় আমার মা আজ গত হয়েছে, খুব মনে পড়লো কথাটা বলতে,
আমার মা সবুজ কড়াই যেগুলো হয় না, সবুজ মটর খুব খেতে ভালোবাসতো। আমাদের ওখানে ওগুলো বিক্রি হয় লঙ্কার গুঁড়ো দেওয়া মেশানো। আমি বিয়ের পর এখানে এসে দেখলাম যে না, লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু শুধু প্লেন একদম সবুজ মটর, শুধুমাত্র বিট লবণ দেওয়া এরকম প্যাকেট কিন্তু বিক্রি হয়, কিন্তু ওটা আমাদের ওখানে হতো না। তো আমি বিয়ের পর এখান থেকে যখন বাবার বাড়ি যেতাম, কিছু নিই আর না নিই, ওই সবুজ মটরের প্যাকেটটা নিতাম। আমার মায়ের যখন শেষ কাজ হয়েছিল না, আমি তখন ওই সবুজ মটরের প্যাকেট আমাকে বলতে হয়নি, মানে বাবুর বাবা নিজেই ওই সবুজ মটরটা কিনে দিয়েছিল। আর হচ্ছে কাঁচা গোল্লা, যেটা আমাদের ওখানে পাওয়া যেত না, এখানে পাওয়া যেত। ওই দুটো জিনিস, কাঁচা গোল্লা তো বাড়িতে আনাই হয় না, সবুজ মটরটা খুব রেয়ার, খুব রেয়ার। তো যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এই যে একটু সবুজ মটর, একটু কাঁচা গোল্লা, এগুলো দিতাম, মানে আমি আমার স্বামীর জিনিস চুরি করে আমার বাবার বাড়িতে দিচ্ছি। আমার বাবার জিনিসই কে খায়? এই যে মিতু দিদিভাইয়ের বাবার, যে মানে মিতু দিদিভাইয়ের মামার বাড়ির জিনিসই কে খায়? তার তিনটে মামা না আরো কটা মামা চাকরি করেন, কেউ টিউশন পড়ান, তাদেরই জিনিস কে খায়? সেখানে তার বোন যদি কোনো একটু ভালো জিনিস তার বাবার বা দাদাদের জন্য নিয়ে যায়, সেটাকে চুরি করা বলে? সেই মানুষটা আজকে নেই বলে তার নামে এত মিথ্যা এলিগেশন, এবং সেখানে মেয়ে হিসাবে সেই জিনিসটাকে কিভাবে মিতু দিদিভাই মেনে নেবে বলো তো বন্ধুরা? যেই কারণে কিন্তু আজকে মিতু দিদিভাই মুখ খুলতে বাধ্য হয়েছে যে আমার মা চোর। এটা এখন বলে কি লাভ? আমার মা যদি বেঁচে থাকতো, তাকে চোর প্রমাণিত করতে হতো যে হ্যাঁ এ চোর, এবং আমার মাও তখন তার প্রতি উত্তর দিতে পারতো যে আমি কি চুরি করেছি। তার মানে এখন তারা না কোনো কিছু প্রমাণ করতে পারবে, না আমার মা মানে উঠে এসে, মানে স্বর্গ থেকে এসে কিছু করতে পারবে। তাহলে যেই মানুষটা আমাদের মধ্যে নেই, সেই মানুষটাকে টেনে নিয়ে এসে কথা বলার কি কোনো রকম কোনো প্রয়োজন আছে? এটা মিতু দিদিভাই কেন, যে কোনো মেয়ে হলেই কিন্তু এটা করতো, যে আমার মাকে নিয়ে কেন এরকম কাটাছেড়া করা হবে। যখন মিতু দিদিভাই কথাগুলো বলছিল না, বিশ্বাস করো অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, এবং এতটাই কষ্ট লেগেছে আমি অন্য কোনো ভিডিও না দেখে আগে আমি এই বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে কথা বলতে এলাম। তারপরে সব থেকে বড় কথা হলো, যখন সেই দিদিভাইটা আবারও একটা কথা বলেছে যে যা হয়েছে হয়েছে, সমস্ত কিছু তোমরা ভুলে গিয়ে এই যে বাচ্চাটা হয়েছে তার মুখের দিকে তাকিয়ে তোমরা সমস্ত কিছু মিলমাট করে নাও না। তোমার মানে মিতুদির বাবার কথা বলেছে যে তাকে বলো না সমস্ত কিছু ঠিকঠাক করে নিতে। তখন সেই মেয়েটি অ্যান্সার দিয়েছে যে ওর বাবার কাছে ও মৃত, ওর বাবা ওর শ্রাদ্ধ করে ওকে সারা জীবনের জন্য মেরে ফেলতে চায়। তালি কাকু, আপনার জন্য তালি। মেয়ে জীবিত থাকতে মেয়েকে আপনি মেরে, মানে শ্রাদ্ধ শান্তি করে মেরে ফেলতে চাইছেন। দেখবেন নিজেরও কিন্তু নিজের বলে যাকে মনে করেন, নিজের সন্তান বলে যাকে মনে করেন, সে আপনার না শ্রাদ্ধ শান্তিটা আপনি বেঁচে থাকতে থাকতেই করে ফেলে, দেখবেন। কারণ একজন বাবা হিসেবে এই ধরনের মানসিকতা যার থাকে, সে যে কতটা জঘন্য, এবং তার জন্যই আমি তো বলবো মিতু দিদিভাইয়ের মা মারা গেছে। জানি না কি ঘটনাটা ঘটেছিল, তবু আমার মনে হয় যেই মানুষ নিজের মেয়ে সম্পর্কে এরকম কথা ভাবতে পারে, কারণ কথাটা বাড়ির মধ্যে বলা হয়েছে কোথাও না কোথাও, তাই সে বলার রাইটটা পেয়েছে। আর যদি সে এই কথাটা না বলে থাকে, তাহলে এই যে মিতু দিদিভাই আজকে ভিডিওটা করলো, দেখবো তার বাবা কারণ না কারোর চ্যানেলে এসে কি ভিডিও করে কি আমাদের সামনে উত্তরটা দেয়। কারণ কি মিতু দিদিভাই বললো যে আমি জানি আমার বাবা হয়তো এইটা বলতে পারে যে ত্যায্য কন্যা করে দেবে, বা আবার বাবা আমার সাথে কোনোদিনও সম্পর্ক রাখবে না, কিন্তু আমার বাবা কখনো সাধ্য করে দেবে এই কথাটা বলতে পারে না। ভাবো একবার, এখনো পর্যন্ত বাবার জন্য কতটা সফট কর্নার রয়ে গেছে একটা অভাগী মেয়ের মনের কোণে, যে আমার বাবা আর যাই হোক আমাকে ত্যায্য কন্যা করে দেবে, আমার সাথে কথা বলবে না, আমাকে ভালোবাসবে না, কিন্তু কোথাও না কোথাও আমার শ্রাদ্ধটা হয়তো আমার বাবা বেঁচে থাকতে করতে পারবে না। একটা মেয়ে যখন শুনছে যে তার বাবা নাকি তার শ্রাদ্ধ শান্তি করতে চাইছে, সেই মেয়েটার কোথায় গিয়ে লাগছে একবার বুঝতে পারছো? আমি তো বলবো তোমরা যারা যারা ওই নোংরা মহিলাটির আইডিকে চেনো, আচ্ছা করে রামপাট দাও, আচ্ছা করে ভিডিও দেখবে না, শুধু আচ্ছা করে রামপাট দিয়েছো। কারণ কি সে এই কথাগুলো বলার সাহস কি করে পায়, এবং যেই দিদিভাই জানিয়েছে এই কথাগুলোকে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমাদের মতো কিছু ভিউয়ার্সদের জন্য সত্যি অনেক কিছু পরিষ্কার কিন্তু হয়। তবে একটা কথাই আমি মিতু দিদিভাইকে বলবো, কষ্ট পেও না, সে তোমার কোনোদিনও বাবা ছিলও না, আর ভবিষ্যতেও কোনোদিনও বাবার দায়িত্ব পালন করবেও না। তোমার মাই ছিল তোমার জন্মদাত্রী মা, জন্মদাত্রী পিতা, এবং সে যেখানেই আসুক না কেন, যেখানেই থাকুক না কেন, সে তার দায়িত্ব পালন করছে, প্লাস বাবার দায়িত্বটাও কিন্তু পালন করছে। তাই মাকেই নিজের মা প্লাস বাবা ভেবে তুমি এই ফালতু মানুষটার কথাতে কষ্ট পেও না। একটাই কথা বলতে চাই যে এইরকম বাবার কপালে লাস্ট বয়সে হয়তো বৃদ্ধাশ্রমটাও জুটবে না,
হয়তো বলে না ওই যে পচে গলে একদম পোকা গিজগিজ করবে, এইরকম মানুষের কিন্তু এইরকমই হয়। অনেকে বয়সকালে দেখবে এমন হয়ে যায়, জরাজীর্ণ দশা এমন তার হয়ে যায়, তাকে দেখে মায়া লাগে, কিন্তু কোথাও না কোথাও তাদের আশেপাশের মানুষগুলো জানে যে এই যে মানুষটার আজকে যেই অবস্থাটা না, যেই অবস্থা, সেই অবস্থার জন্য কিন্তু সে নিজেই দায়ী। কারণ যখন তার বয়স ছিল, ইয়ংকাল ছিল, সে যে কি কুকীর্তি করেছে সেটা তো ওপরওয়ালাই জানেন, আর যারা পার্শ্ববর্তী মানুষ তারাই জানেন। তো তার আজকে এই অবস্থা হবে না তো কি অন্য কোনো মানুষের এই অবস্থা হবে? তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বাবা কখনো কি একটা মেয়ের বেঁচে থাকাকে, মানে বেঁচে আছে তার সবে একটা ফুটফুটে সন্তান 1-1.5 বছরে, বলছে যে তার শ্রাদ্ধ শান্তি করে তাকে সারা জীবনের জন্য মেরে ফেলতে চায়। মানে যদি পাছে মেয়েকে সম্পত্তির ভাগ দিতে হয়, তাই মেয়ে বেঁচে থাকতে মেয়ের শ্রাদ্ধ শান্তিটা করে দিতে চায়। তো তোমার মিতু দিভাই তো বললো যে ঠিক আছে, আমি তোমাকে বললাম যে তুমি আমার শ্রাদ্ধ শান্তি করে ফেলো, আমিও দেখতে চাই তুমি একজন বাবা হয়ে একটা মেয়ে বেঁচে থাকতে তার শ্রাদ্ধ শান্তি তুমি কি করে করতে পারো, করে ফেলতে পারো। তো আমরাও বলছি, আমরা দেখতে চাই। একটাই কথা বলবো মিতু দিদিভাইকে, এতটা নরম হয়েও না। যেই বাবা বাবার সামান্য দায়িত্ব কর্তব্য পালন করে না, যে কিছু দিই আর চাই না দিই, আমার যে মেয়ে তাকে নিয়ে তোরা অন্তত নোংরা কথা কোথাও বলিস না। সে তো আমাদের কোনো কিছু নিতে আসছে না, খেতে আসছে না, পড়তে আসছে না, তাহলে তাকে নিয়ে কোথাও কিছু আলোচনা করিস না। সেই বাবার এইটুখানি বলার যেহেতু মুরদ নেই, সেই বাবার নামে তোমার কেস করা উচিত এবং ওই মেয়েটির নামে কেস করা উচিত। কারণ তোমার হাতে প্রমাণ আছে, স্ক্রিনশট। মৌদিদ ভাই বলে ফেলছি বারবার, মিতু দিদি ভাই তোমার স্ক্রিনশট গুলো দেখালো, কিন্তু আমাদের সামনে তুলে ধরলো না, ফোনে দেখালো। তো দরকারও নেই আমাদের সামনে দেখাবার। তুমি এই জিনিসটা নিয়ে একটা অবশ্যই তোমার কমপ্লেন করানো উচিত। কারণ কেন তুমি তোমার অধিকার ছাড়বে? ওই বাড়ির যেটুকুনি তুমি পাও, তুমি জানবে ওটা তোমার মায়ের, এবং ওটাও তোমার মায়ের সারা জীবনের তোমার আশীর্বাদ। তুমি কেন ছাড়বে? তুমি কেন ভাবছো যে আমি সম্পত্তির লোভ করছি? না, মায়ের আশীর্বাদ স্বরূপ ওই ফ্যামিলির কিছু জিনিস বা কিছু অংশ তোমার পাওনা, তোমার অধিকার। তুমি সেই অধিকার থেকে কেন নিজেকে বঞ্চিত করবে? তুমি যদি আজকে এই জিনিসটাকে হেলায় ফেলায় ফেলে দাও, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে আরো অনেক বড় বিপদের সম্মুখীন হলেও কিন্তু হতে পারো। তাই তোমার কমেন্ট সেকশনে তোমাকে প্রত্যেকে কমেন্টস করেছে যে একটা অন্তত এফআইআর করা উচিত ওই মহিলা প্লাস তোমার বাবার নামে, এবং নিজের যে অধিকারটা সেটা ছিনিয়ে নিতে শেখো। কারণ যেই মানুষ ভালোবাসার কদর করতে জানে না, যেই মানুষ বাবা মেয়ের সম্পর্কে কি আছে সেটা বুঝতে শেখেনি, যেই মানুষ সামান্য শাসন নিজের ফ্যামিলি মেম্বারদের কখনো করেনি, যে এই মানুষটার নামে এই সমস্ত কথা তোরা বলিস না, সেই মানুষকে তোমার সম্মান দেওয়া কিন্তু সাজে না। তুমি যদি সেই মানুষটাকে সম্মান দিতে গিয়ে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করো, তাহলে তো আমরা মনে করবো যে তুমি তোমার মাকে অসম্মান করছো। তুমি এবার নিজের একটা চিন্তা ভাবনা করে দেখো যে তুমি মাকে অসম্মান করতে চাইছো? সেটা তো নিশ্চয়ই চাইবে না, কারণ তোমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে তুমি কতটা কষ্ট। আর মিতুদি ভাই কেন, আমি কথাটা বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেলাম, সেখানে সে তো সন্তান, তার কতটা কষ্ট হয়েছে। একটাই কথা বলবো বন্ধুরা, যদি সেই আইডিটা চিনে থেকো, ভিডিও দেখো না, শুধু গিয়ে দাও, আচ্ছা করে দাও, যে তোমারও তো আছে, তো তোমারও একটা 20,000 টাকা জমিয়ে রেখে সমস্ত কিছু করো। আর তোমার সন্তানকেও বলো যে তুমি বেঁচে থাকতে যেন তোমার শ্রাদ্ধ শান্তিটা তোমার মানে বাবা করে দেয় বা তোমার সন্তান করে দেয়, খালি এইটুকুনি বলো। তো কিছু বলার নেই, যতটুকুনি বললাম। খুবই খারাপ লাগলো। একটাই কথা বলবো, আমরা আছি মিতু দিভাই তোমার পাশে। তুমি এগিয়ে যাও, ওপরওয়ালা আছেন, ভগবান আছেন, তোমার মায়ের আশীর্বাদ আছে, তুমি অনেকটা দূরে এগোতে পারবে। তো এই যে পুরো ঘটনাটা বললাম, এই ঘটনাটা শোনার পর আমি কোথাও না কোথাও এটা ফিল করলাম যে আমি কেন মায়ের ছবি নিয়ে কাঁদি, কেন ভগবানকে দোষ দিই। কারণ কি, মা তো আমাদের বিয়ে দিয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে তারপর গেছে না, তারপরে সমস্ত দায়িত্ব তো আমার বাবা পালন করছে, চাই না? তো সেখানে ভগবানকে দোষ দিয়েও লাভ নেই, মায়ের ছবিকে দোষ দিয়েও লাভ নেই, আর বাবা আমার মা বাবার দায়িত্বই পুরো পালন করছে। তো সেখানে তো আমি হ্যাপি, আমি লাকি একজন মেয়ে যে আমার মা না থাকতেও মায়ের ভালোবাসা বাবার তরফ থেকে পাচ্ছি, তাই না বন্ধুরা? তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। খুব ইমোশনাল হয়ে গেছি, হয়তো অনেক কথা নিজের বলে ফেলেছি, প্লিজ কেউ কিছু মনে করো না। তো চলো, খুব তাড়াতাড়ি আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা। তোমরা প্রত্যেকে মিতু দিভাইয়ের পাশে থেকো। টাটা।